নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, অভিষেক ব্যানার্জি আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ওই স্যান্ডোগেঞ্জির বুক পকেটের মতো। যাই হোক, তার কি বিপদ বাড়ল? তার মামলা নিয়ে আজকে কিন্তু আদালতে ইডি বড় সড়ো খোলসা করলেন। অনেকেই যেটা ভাবছিলেন যে জাস্টিস অমৃতা সিনহা বা তার পরিবারের উপরে যেভাবে অ্যাটাক নেমে আসছে, যেভাবে সিআইডি দিয়ে তদন্তের নামে ভয় পাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, এবং তারপর 20 তারিখের পর থেকে আমরা দেখলাম যে কোনো হিয়ারিং হলো না। অন্যদিকে দিল্লিতে মিটিং হয়েছে, ইডি এবার হাত গুটিয়ে নেবে, চুনোপুটি কিছু করবে, এমন ধারণায় যারা ছিলেন তাদের একটা কথাই বলেছিলাম যে নতুন বছরে ক্রিসমাস এবং নিউ ইয়ারের যে ছুটি আছে, সেই ছুটি পেরিয়ে যাওয়ার পর কোর্ট যখন খুলবে তখন কিন্তু আদালতে বড়সড় পদক্ষেপ হতে পারে। ইঙ্গিত কিন্তু সেই দিক থেকেই আসছিল এবং আমরা দেখলাম কোথাও গিয়ে সেই জিনিসই সঠিক হচ্ছে। আজকে আদালতে ইডি বেশ কিছু ভয়ঙ্কর তথ্য সামনে নিয়ে এলো এবং শুধুমাত্র তথ্য নয়, ইডি যে অ্যাকশন করছে সেই কথাই কিন্তু জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে বলা হলো। এবং সেই জায়গা থেকে একটা কথাই বলা যেতে পারে কি, এবার বড় সড়ো গাড্ডায় পড়তে চলেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে যিনি রয়েছেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। এতদিন তো তিনি লুকিয়ে বসেছিলেন যে তিনি লিপস অ্যান্ড বাউন্স নামক সংস্থার সিইও পদে রয়েছেন। খুব বড় বড় তিনি বাতেলাবাজি করেন যে 10 পয়সার দুর্নীতিও কেউ যদি প্রুফ করতে পারে তাহলে ইডি সিবিআই লাগাবার দরকার নেই, তিনি নিজেই নাকি ফাঁসির মঞ্চে ঝুলে যাবেন। আচ্ছা বলুন তো, রাম শ্যাম যদু মধু আমি আপনি এরা তদন্ত করবে নাকি ইডি সিবিআই তদন্ত করবে? ইডি তদন্ত করছিল বলে তো ধরা পড়ল যে এত বড় তথ্য গোপন করে রেখে দিয়েছিল। একজন সাংসদ পদ ধরে রাখার পাশাপাশি এরকম লাভজনক সংস্থায় কি করে থাকে? আর সেই লিপস অ্যান্ড বাউন্স যেখানে ডুবিয়াস ট্রানজাকশন হয়েছে বলে আগেই ইডি প্রেস রিলিজে জানিয়ে দিয়েছিল, সেইখানে অন্যান্য সংস্থার সঙ্গে বেআইনি লেনদেনের জন্য সেখানের 8টা অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে। তার পাশাপাশি 7.5 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইতিমধ্যেই ইডি। এবার আপনারা বলবেন যে পরিমাণ দুর্নীতির কথা শুনছি, শুধু এই নিয়োগ দুর্নীতিতেই যে পরিমাণ টাকা আছে, তার সঙ্গে গরু বালি কয়লা পাথর এগুলো তো শোনা যাচ্ছে, সেখানে 7.5 কোটি টাকাটা কি? না, একদম সঠিক প্রশ্নই আপনারা করবেন। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, বিন্দু বিন্দু জল দিয়েই তো সিন্ধু হয়। এতদিন তো তৃণমূল কংগ্রেস এবং অভিষেক ব্যানার্জি ফাটিয়ে বেড়াচ্ছিলেন যে 10 পয়সার দুর্নীতিও কেউ প্রুভ করতে পারবে না। যদি দুর্নীতি না হয়ে থাকবে তাহলে ইডি কি করে 7.5 কোটি টাকা বাজেয়াপ্ত করলো? যে সংবাদটা বেরিয়েছে সেইটা আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের, তাহলে পুরো ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। তারপর আমি সেটার ব্যাখ্যায় অবশ্যই আসবো। বলছে, প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত মামলায় নতুন মোড়। মঙ্গলবার আদালতে ইডি জানিয়ে দিল এই দুর্নীতির সঙ্গে যোগ রয়েছে বলে অভিযোগ থাকা সংস্থা লিপস অ্যান্ড বাউন্স সংস্থার 8টি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 8টা ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ এই লিপস অ্যান্ড বাউন্স যে একটা ফেরেববাজ কোম্পানি, এই প্রমাণ যথারীতি এসে গেছে এবং সেই অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে। এবং একই সঙ্গে বিচারপতি অমৃতা সিনহাকে ইডি জানিয়েছে ওই সংস্থার 7.5 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। প্রসঙ্গত, লিপস অ্যান্ড বাউন্স সংস্থার সিইও পদে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে ওই সংস্থার সঙ্গে যুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করে ইডি, যাকে কালীঘাটের কাকু বলে উল্লেখ করেছিলেন শিক্ষক নিয়োগ মামলায় ধৃত তাপস মণ্ডল। এই মামলার প্রেক্ষিতেই অভিষেকের আয়ের উৎস জানতে চেয়েছিলেন বিচারপতি সিনহা। অল্প কথায় মুখ বন্ধ খামে জবাব দিতে বলা হয়েছিল। গত 14ই ডিসেম্বর ইডির তরফে সেই জবাব জমা পড়ে হাইকোর্টে। অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্স সংক্রান্ত বেশ কিছু তথ্য অনেক আগেই ইডিকে বিশদে জানাতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। লিপস অ্যান্ড বাউন্স সংস্থার 6 জন ডিরেক্টরের নাম, তাদের সম্পত্তির পরিমাণ, সংস্থার লেনদেন, তার মূল্য, এই সংস্থায় কারা ক্লায়েন্ট, তাদের নাম, ব্যাংক অ্যাকাউন্ট, সংস্থার রোজের কাজ, কে দেখতেন, সিইও অভিষেকের সম্পত্তির বিস্তারিত বিবরণ, তার মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিস্তারিত বিবরণ, সংস্থার সব কর্মীর ব্যাংক অ্যাকাউন্ট,
কারা কবে সংস্থায় যোগ দিয়েছেন, কেন সংস্থার ঠিকানা পরিবর্তন এবং কার কাছে তদন্ত নিয়ে ইডি সাহায্য চায় তা বলতে বলা হয়েছিল হাইকোর্টে। এ বিষয়ে অভিষেকের কাছে নথি চাওয়া হলে কিছুদিন আগেই ইডিকে তার সংস্থা সংক্রান্ত তথ্য জমা দিয়ে এসেছিলেন অভিষেক। তার প্রেক্ষিতেই মঙ্গলবার বিষয়টি আদালতে জানায় ইডি। তারা যে ব্যাংক অ্যাকাউন্টের উপর নজরদারি চালাচ্ছে এবং লেনদেন বন্ধ রাখার বিষয়ে নির্দেশ দিয়ে দিয়েছে তাও জানিয়ে দেয় ইডি। প্রসঙ্গত, এই মামলায় তদন্ত 2023 সালের মধ্যে শেষ করতে বলেছিল আদালত। 31শে ডিসেম্বর সেই সময়সীমা পার হয়ে গেলেও ইডি মঙ্গলবার আদালতে জানিয়েছে অনেক তথ্য হাতে এসে যাওয়ায় এখনও তদন্ত শেষ করা যায়নি। আদালতের কাছে আরও কিছুটা সময় চান ইডির আইনজীবী। এই তথ্যটি সামনে এসছে। এবার যেটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে প্রথম যখন এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসে, অর্থাৎ তিনি যে লিপস অ্যান্ড বাউন্সের সিইও হয়ে ঘাপটি মেরে বসে আছেন এবং এইখান থেকে তিনি টাকা কামাচ্ছেন যেটা অনৈতিক, সেই জায়গাটা কিন্তু প্রথম সামনে নিয়ে আসে ইডি। এবং সেই সময় সকলেই আমরা প্রশ্ন তুলেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বড় বড় বাতেলা ছাড়েন যে 10 পয়সার দুর্নীতিও কেউ প্রমাণ করতে পারবেন না, তাহলে এটা তিনি যখন নির্বাচনী হলফনামায় দেননি, নিশ্চয়ই সততার প্রতিমূর্তি হয়ে তিনি এই সংস্থার সঙ্গে যুক্ত নন। এবার ইডির 12টা বাজিয়ে ছাড়ান, ইডির বিরুদ্ধে মানহানির মামলা করুন যে এই ধরনের কেন কিছু করেছে। আমরা সেই সব অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কিচ্ছু দেখলাম না, উল্টে দেখলাম সুসুর করে বাবু মেনে নিলেন যে হ্যাঁ, লিপস অ্যান্ড বাউন্সের সিইও তিনি। এবং শুধুমাত্র তিনিই নন, এই কোম্পানির সঙ্গে যে তার পরিবার ওতপ্রোতভাবে যুক্ত সেটা মুখ্যমন্ত্রীও মেনে নিলেন। ছেলেটা সবে বিদেশ থেকে এসছে, ওর কোম্পানিতে পাঠিয়ে দিয়েছে। এতদিন মুখ্যমন্ত্রীও কিন্তু ঘাপটি মেরে চুপটি করে মুখটা বন্ধ করে বসেছিলেন। অর্থাৎ এই ইডি তদন্ত হয়েছে বলেই এইসব যে ঘাপলাবাজি রয়েছে সেগুলো কিন্তু এক এক করে সামনে আসছে। তখনই বোঝা যাচ্ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপদটা কিন্তু সামনে আসছে। কিন্তু ওই একটা তাদের বি টিম সি টিম আছে যারা পাটনা, বেঙ্গালুরু, মুম্বাই একসঙ্গে বসে চা, সিঙ্গারা, কফি, বিরিয়ানি, ফিশ ফ্রাই সব খায়, আর তারপর এসে বলে যে আমরা পাশাপাশি বসে থাকলেও অ্যাকচুয়ালি জোটটা আছে বিজেপি আর তৃণমূলের। আবার তৃণমূল বলে আমরা চুপচাপ একসঙ্গে বসে থাকতে পারি, আমরা একসঙ্গে রাষ্ট্রপতি পদপ্রার্থী ঠিক করতে পারি, কিন্তু জগাই মাধায় বিধায় 3 ভাই হচ্ছে বিজেপি, সিপিএম আর কংগ্রেস। ভাবুন একবার, বসে থাকছে এক জায়গায় সিপিএম, কংগ্রেস আর তৃণমূল, আর সবসময় সেটিং নাকি হচ্ছে বিজেপি সেটিং করছে। যাই হোক, সেটা তাদের ব্যাপার। কিন্তু যেটা বোঝা গিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এর মধ্যে অনেক ঘাবলাবাজি আছে, যেটা সামনে আসার দরকার আছে। এরপর তার সম্পত্তির খতিয়ান যখন জানতে চাওয়া হয় তখন ইডির তরফ থেকে একটা ভয়ঙ্কর তথ্য সামনে আসে যে আগেও অভিষেক ব্যানার্জিকে তার সম্পত্তি সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়েছিল। তার আইনজীবী মাত্র 3টে এলআইসি আছে তার, এইটুকুনি জানিয়েছেন, আর কিচ্ছু জানাননি। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার ইডির জেরা যখন হয় তখন তিনি নাম্বারিং করেন, 0 দেন, -2 দেন, -4 দেন, এবং বলেন যে তাকে আজ থেকে 4-5 বছর আগে ইডি যখন প্রথম ডেকেছিল জেরাতে, সেই প্রথম জেরাতেই তিনি তার এবং তার পরিবারের যা কিছু সম্পত্তির খতিয়ান আছে সমস্ত কিছু দিয়ে দেন। কিন্তু এরপর আবার আদালতে মামলা করেন যে ইডি কেন এইসব চাইছে, কেন তাকে ডাকছে। সেইখানে আদালতের নির্দেশ আসে, আদালতের নির্দেশ অনুযায়ী তাকে কিন্তু সেই 10ই অক্টোবরের মধ্যে তার সমস্ত সম্পত্তির খতিয়ান জমা করতে বলা হয় এবং দেখা যায় 5,500 পাতার নথি তিনি সেখানে জমা করেছেন। এবং সেই দেখেই বিচারপতি সিনহা তিনি কিন্তু বলেন যে 5,500 পাতার নথি, তার মানে তো এখানে অনেক কিছু আছে বোঝা যাচ্ছে। এবং এই যে বিপুল পরিমাণ সম্পত্তির বৃদ্ধি, সেটা 2014 সালের পর থেকে, যে 2014 সাল থেকেই আবার নিয়োগ দুর্নীতি হয়েছে, এই দুটোর মধ্যে কোনো লিঙ্ক আছে কি? ব্যাস, এই কথা বলার সাথে সাথে তৃণমূল কংগ্রেস সহ অভিষেক ব্যানার্জি, পুরো ব্যানার্জি পরিবার, মুখ্যমন্ত্রী সবার মোটামুটি আক্কেল গুরুম হয়ে যায়। এই রে, ঠিক জায়গায় তো ধরে ফেলেছে। কেননা 2011 অবধি তৃণমূল গোটা বাংলাকে বোকা বানিয়ে দেখিয়ে এসছে ওই কালীঘাটের টালির চালা, হাওয়াই চটি, সাদা শাড়ি, সাধারণ জীবনযাপন। তাহলে এরা তো কেউ জমিদার বংশের লোক নয়। এই কোটি কোটি টাকার সম্পত্তি হলো কি করে? ওই শান্তিনিকেতনের মতো প্রাসাদ হলো কি করে? এই প্রশ্ন আদালত যখন তুলছে, যেটা সাধারণ মানুষের মনের মধ্যে ছিল, কিন্তু এই প্রশ্ন তুললে তৃণমূল এবং পুলিশ প্রশাসনকে ব্যবহার করে যে অত্যাচার নেমে আসবে, কেননা এই রাজ্যে তো আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। সুতরাং সবাই মুখ বুজে এই জায়গাটার অপেক্ষা করছিল। জাস্টিস অমৃতা সিনহা কিন্তু সেই জায়গাটা কার্যত ভান্ডা ফুঁড়ে দিয়েছিলেন। আর তাই অমৃতা সিনহাকে এই মামলা থেকে সরাবার জন্য, কলকাতা হাইকোর্ট থেকেই সরাবার জন্য, তাকে ভয় পাইয়ে দেওয়ার জন্য, তাকে গাড্ডায় ফেলার জন্য এদের কম চেষ্টা হয়নি। অভিষেক ব্যানার্জিরা চলে গিয়েছিলেন হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে, এবং তারপর সিআইডি দিয়ে
জাস্টিস সিনহার স্বামীকে ডেকে যেভাবে করা হচ্ছিল সেই জায়গা থেকে আমরা দেখলাম 20 তারিখ কোনো হিয়ারিং হলো না। সেদিনকে ডিভিশন বেঞ্চে এর এগেনস্টে একটা আবার মামলা হয়ে গিয়েছিল, সেটার জন্য হয়নি। তারপর 21-22 তারিখেও হয়নি, সেখানে আপনি হিয়ারিং হওয়ার কথা ছিল। কিন্তু দেখুন, আমি বলেছিলাম যে 2 তারিখ কোর্ট খুললেই কিন্তু এটা নিয়ে বড় আপডেট আসছে, যেদিকে ইঙ্গিত আসছে এত সহজে কিন্তু ছাড় পাওয়া যাবে না। ইতিমধ্যেই কিন্তু সেখানে দেখা গেল যে ইডি কিন্তু বল গড়াতে শুরু করে দিয়েছে। অর্থাৎ 7.5 কোটি টাকা যেরকম বাজেয়াপ্ত হয়েছে, তার পাশাপাশি 8টা অ্যাকাউন্টকে ফ্রিজ করে দেওয়া হয়েছে, সেখানে আপাতত কোনো লেনদেন করা যাবে না। এবং তার থেকেও বড় কথা, সেগুলোর কিন্তু পুরো স্ক্রুটিনাইজ ব্যাপারটা চলছে। এর পাশাপাশি যে জায়গাটা আটকে আছে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট মনে করা হচ্ছে, সেটা হচ্ছে ওই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, তার ভয়েস স্যাম্পল টেস্টিং। সেটার ব্যাপারেও ইডি একটা বড় পদক্ষেপ নিতে চলেছে, যেটা আগেই জানিয়েছিলাম যে ইডির যারা আইনি পরামর্শদাতা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন বা ইডিকে নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট প্রমাণ নিয়ে সেটা কিন্তু সুপ্রিম কোর্টে চলে যেতে, যে তাকে এই বাংলা থেকে নিয়ে চলে যেতে হবে। যদিও এই নিয়ে একটা এই সুজয় কৃষ্ণ ভদ্রের মেডিকেল রিপোর্ট 5ই জানুয়ারি জমা পড়ার কথা আছে, কিন্তু অ্যাটলিস্ট কোর্ট খুলতেই, ছুটি মিটতেই, 2024 পড়তেই ব্যানার্জি পরিবারকে নিয়ে যে টানাটানি শুরু হলো, অভিষেক ব্যানার্জির কোম্পানি, তিনি যখন সিইও, তিনি দায়িত্ব এড়াতে পারেন না, তিনি বলতে পারেন না যে এইখানে এই যে ডুবিয়াস ট্রানজ্যাকশান হয়েছে সেটা আমি কিছু জানি না। কোম্পানির এই পোস্টে বসে এই কথা তো বলা যায় না। ফলে যারা ভাবছিলেন যে সেটিংটা হয়ে গেছে, যারা ভাবছিলেন যে জাস্টিস সিনহা কোথাও গিয়ে একটু কুণ্ঠিত, একটু অন্যরকম ভাবছেন, যারা ভাবছিলেন যে ইডিসিবিআইয়ের হাতটা বাঁধা হয়ে গেছে, তাদের কাছে অন্তত এটা একটা বড় বার্তা চলে এলো যে কোর্ট খুলেছে, আদালত বড় স্টেপ নেবে এবং আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে আইনগতভাবে যেটা সঠিক সেটাই করবে। সেটা অভিষেক ব্যানার্জি না ব্যানার্জি পরিবার না তার থেকেও বড় প্রভাবশালী কেউ, ডাজন্ট ম্যাটার। আদালত কিন্তু আদালতের পথে চলবে। এবং যেহেতু কোর্ট মনিটর তদন্ত হচ্ছে, ইডিও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। কোর্টকে তাদেরকে কিন্তু পিরিয়ডিক রিপোর্ট জমা দিতে হচ্ছে এবং সেই স্ট্যাটাস রিপোর্ট যদি স্যাটিসফ্যাক্টরি না হয়, সেটার জন্য কিন্তু যথাযথ ব্যবস্থা আদালত করছেন, জাস্টিস অমৃতা সিনহা করছেন। সুতরাং একটা কথা বলা যেতেই পারে যে এই রাজ্যে এখনও আইনের শাসন টিকে আছে এবং সঠিক বিচারটা হবে, কেননা কলকাতা হাইকোর্ট টিকে আছে এবং সেখানে জাস্টিস অমৃতা সিনহার মতো মাননীয় কিছু বিচারপতি এখনও রয়েছেন। কি বলবেন ইডির এই পদক্ষেপটা নিয়ে? 8টা অ্যাকাউন্ট ফ্রিজ, 7.5 কোটি টাকা বাজেয়াপ্ত। যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।